This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে হয়রানি টিএমসি সাংসদদের মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ওব্রায়েনের করা মামলায় গত শুনানিতে কমিশন সহ সব পক্ষকে নোটিশ জারি করেছিলেন প্রধান বিচারপতি। হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া লজিক্যাল ডিসক্রিপেন্সির অর্থাৎ তথ্যে অসঙ্গতির মতো বিষয় তুলে ধরেছিলেন আইনজীবী কপিল সিব্বল। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলার হিংসার ঘটনা নিয়েও আজ সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে, তাই সেদিকেও আমাদের নজর থাকবে। এসআইআরে হয়রানি টিএমসি সাংসদের মামলায় আজ সুপ্রিম কোর্টের শুনানি। তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ওব্রায়েনের করা মামলায় গত শুনানিতে কমিশন সহ সব পক্ষকে নোটিশ জারি করেছিলেন প্রধান বিচারপতি। আজ বারাসাতে অভিষেক কাছারি ময়দানে রণ সংকল্প সভা রয়েছে। জেলায় কি টার্গেট বাঁধবেন অভিষেক? ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে একসাথে বাঁধতে কি বার্তা দেবেন তৃণমূল সেনাপতি? জেলার একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে। অভিষেকের বক্তব্যে তা নিয়েও কি কোনো বার্তা থাকবে? নজর কাছারি ময়দানে। আজকে বারাসাতে অবশ্যই নজর রয়েছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তিনি কি বক্তব্য রাখবেন সেটা এখন দেখার রয়েছে। কাছারি ময়দানে রণসংকল্প সভা। জেলায় কি টার্গেট বাঁধবেন অভিষেক? ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে একসাথে বাঁধতে কি বার্তা দেবেন তৃণমূল সেনাপতি? জেলার একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে ইতিমধ্যেই, সেই খবর তো আমরা আপনাদের আগেই জানিয়েছি, এবং তার মধ্যেই তার এই সভা। অভিষেকের বক্তব্যে তা নিয়ে কি কোনো বার্তা থাকবে? আজকে কাছারি ময়দানে অবশ্যই নজর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে এই জায়গা, যেখানে কাছারি ময়দানে রণসংকল্প সভা রয়েছে। ইতিমধ্যেই শুধুমাত্র বারাসাত নয়, এর আগে আপনাদেরকে আমরা দেখেছি বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন, সেখানে গিয়ে সেখানকার কর্মী সমর্থকদের রূপরেখা তৈরি করে দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে কাছারি মোড়ে আজকে কি বলতে পারেন, কাছারি ময়দানে রণসংকল্প সভা থেকে কি বলতে পারেন, একটু তার আগের ছবিটা জানার চেষ্টা করব। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন? দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপঙ্কর, দেখো, একদমই সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে মানুষজনকে এই টোটাল গত কয়েকদিন ধরে অ্যানালিসিস করলেন, আলোচনা এবং সবথেকে বড় কথা আয়োজন করলেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে গেছেন। এখানে প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ বারাকপুরের পার্থ ভৌমিক, তিনি এখানে সকাল থেকে এসে নেতৃত্ব দিচ্ছেন, এবং যত মানুষ আসছেন তাদেরকে বিভিন্ন রাস্তা, কোন পয়েন্টে ঢুকবেন, কিভাবে আসবেন, কোন মানুষদের এখানে রাখা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। আমরা একটু পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে আজকের সবার তাৎপর্যতা যদি একটু আপনি বলেন। না, আপনারা জানেন যে সারা বাংলার ব্যাপী মানুষের উপরে এসআইআরের নামে যে অত্যাচার হচ্ছে, এবং অলরেডি 84 জন মানুষ মারা গেছে। এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমস্ত বাংলার মানুষকে না, কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে কথা বলছিলেন পার্থ ভৌমিক, এবং পার্থ ভৌমিক যেটা বলার চেষ্টা করছিলেন, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। আজকে নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন তার। এবার ভোটে কে খেলা খেলবে সময় বলবে। হুঁশিয়ারি দিলীপের, রেজাল্ট বেরোলেই বোঝা যাবে বাজিমাত কার। অভিষেকের টার্গেটকে কটাক্ষ বিজেপি নেতা। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে।
রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। বিজেপিকে 50-এর নিচে নামাবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বললেন দিলীপ ঘোষ? আমিও বলছি তো, যতদিন না ভোট গণনা শেষ হবে মে মাসে, ততদিন অবধি 294টা আসনই টিএমসি জিতবে। রেজাল্ট হলেই বোঝা যাবে কে। সব জায়গায় কি বলছেন, সব আসন জিততে হবে। আপনারা প্রত্যেকবার বলেন, মমতা ব্যানার্জি বলেছেন 294তে তো আমিই ক্যান্ডিডেট। তো দেখা যাক এবারে নির্বাচনটা কে খেলা খেলবে। এগারো তৃণমূলের পালাবদলের ভিত্তিভূমি সিঙ্গুর থেকেই বাংলায় আসল পরিবর্তনের ডাক মোদীর। বিহারে জঙ্গল রাজের শেষ, এবার তৃণমূলের মহা জঙ্গল রাজকে উপড়ে ফেলার ডাক নরেন্দ্র মোদী। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। আপনি বলেছেন পাল্টানো দরকার, কিন্তু পাল্টাবে না আপনারা। বাংলার মানুষ পাল্টাবে না। প্রধানমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, শুনানির নোটিশ পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফেসবুকে হিয়ারিং এর সেই নোটিশ পাওয়ার কথা জানিয়েছেন নওশাদ নিজেই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবার এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়েছেন বলে জানাচ্ছেন, নিজেই সেটা তিনি জানিয়েছেন। আমরা সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি, যে ফেসবুক পোস্ট করেছেন নওশাদ সিদ্দিকী, যেখানে তিনি জানিয়েছেন তাকেও ডাকা হয়েছে। কি কারণে ডাকা, মানে কোন বিষয়টার জন্য তাকে ডাকা হলো, এই বিষয়টা ডিটেলে জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, দেখো, নওশাদ সিদ্দিকীকে শুরুতেই বিএলও তাকে একটা সময় জানিয়েছিলেন যে তার বাবার নামের ক্ষেত্রে একটি জায়গাতে একটু বিভ্রান্তি রয়েছে এবং সেই কারণে সে তাকে মাধ্যমিকের যে শংসাপত্র সেটা দিয়ে দিলেই হতো, এবং সেভাবেই কিন্তু নওশাদ সিদ্দিকী শুরুতেই, এক্ষেত্রে যখন শুরুতেই এই ত্রুটি ধরা পড়েছিল তিনি সেই কাজ করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও তাকে নোটিশ ইস্যু করা হলো, ঠিক কি কারণে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নওশাদ সিদ্দিকী অন্তত তেমনটাই জানাচ্ছেন, তবে তিনি বলছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একই সঙ্গে তার মন্তব্য যে কারোর আশীর্বাদ বা কারোর অভিশাপে তার ভোটাধিকার যাবে না, তার ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে, এমনটাই তিনি
তিনি বলছেন, এবং রাজনৈতিক মহলের ব্যাখ্যা আদতে তার ভোট ব্যাংকের একটা বড় অংশের কাছে এই নোটিশ যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী নিজে যদি আতঙ্কিত হয়ে পড়েন তাহলে তার দলীয় ভোট ব্যাংকে কোথাও হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে এই আত্মবিশ্বাসের কথা বলছেন এবং তিনি বলেছেন যে ভারতের নাগরিক হিসাবে যা যা করণীয় তিনি এক্ষেত্রে ধন্যবাদ, কমিশনকে প্রদীপ্ত, পূর্ণ ধন্যবাদ। সহযোগিতা